আসলে আমরা 3-4টা বান্ধবী মহিলা হোস্টেল, তো আপনারা সবাই চিনেন। তো আমি ফার্স্ট ইয়ারে পড়ি অনার্সে। তো আমি মহিলা হোস্টেলে থাকি। একটা আমার বান্ধবী আছে যে আমার রুমমেট আর কি, আমরা দুজন একসাথেই থাকি। তো সে একটা ছেলের সাথে সম্পর্ক করে বা ভাবে যে ওই ছেলেটার সাথে টাকা ইনকাম করতেছে কীভাবেও। তো আমিও খুব গরিব ঘরের একটা মেয়ে, আমারও বাবা মা সেরকম সামর্থ্য নাই যে সবসময় টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করতে পারেন। তো আমি ওটা বললাম যে তুমি এত টাকা কোথায় পাও? তখন ও আমাকে বলছে যে দেখো, টাকা ইনকাম করার খুব ভালো একটা রাস্তা আছে। তো আমি বললাম কিভাবে? তখন ও আমাকে সব কিছু বললো যে তুমি 1 ঘন্টা করে ওনার সাথে এনজয় করবা, তোমার কাছে 2-3 হাজার করে দিয়ে যাবে, তোমার লাইফে চলে যাচ্ছে, তোমার কলেজে চলে যাচ্ছে, তোমার বাবা মার কাছ থেকে টাকা নিতে হবে না। মানে খারাপ কাজ করে টাকা ইনকাম করতে বলতেছে? হ্যাঁ। আচ্ছা। তো আমি বললাম না না না, এটা সম্ভব না, কারণ তোমার বিয়ে হয়নি, আমার বিয়ে হয়নি। আর বিয়ে হওয়ার পরে একটা ছেলের কাছে যে অন্যরকম একটা মিস্টেট করবো, কয় আরে বাদ দাও, তুমি এখন এই কথা বলতেছ, আর এরকম অনেক ছেলে আছে যারা বিয়ের আগেও যায়, দেখো তুমি জানো না। তো আমি এরকম কোনো করতে চাইলাম না। পরে হঠাৎ করে ওর রুমের মধ্যেই একটা ছেলে নিয়ে আসে আমাদের মহিলা হোস্টেলে। তখন ওই ছেলেটাকে মানে এই মহিলা হোস্টেলের ভিতরে যে হ্যাঁ পুরুষ লোকটা আসলো, এতে মানে ওইখানকার কর্তৃপক্ষ কোনো নজর রাখে না? কর্তৃপক্ষ নজর রাখে বলতে, ওই মেয়েটা একসময় বোরকা পরে নিয়ে আসছে, আবার একসময় ওনার মামার পরিচয় নিয়ে আসছে, মানে বিভিন্ন উপায়ে আর কি পরিচয় দিয়ে নিয়ে আসছে। তো ও যখন ভিতরে আসতো ছেলেগুলো রুমে, তখন আমি টয়লেটে যা দাঁড়ায় থাকতাম বা বাহিরে যাইতাম, কারণ কিছু করার থাকতো না সেই জন্য। এখন এরকম মানে কাহিনী দেখার পরে আমি দাঁড়ালাম, বললাম যে আমার এই রুমের ভিতরে ভবিষ্যতে এরকম কোনো আর লোক নিয়ে আসবা না। পরে এই কথা বলছি, পরে কয় ঠিক আছে। তো আমি একদিন পরীক্ষার রেভিশন দেওয়ার জন্য আমার অনেক টাকার দরকার পড়ে যায়, প্রায় 12,000-এর উপরে লাগে। তারপরে যেটা আপনার বাবার পক্ষে দেওয়া খুবই কষ্টকর ছিল। লেটার জমা দিতে যায়, দেখা যাচ্ছে 16,000-এর ক্ষতি হয়, যেটা আমার বাবা আমাকে দিতে পারছিল না। তো আমি আমার বাবার কাছে অনেকবার বলছি, ওনারা 3-4 হাজার টাকা আমাকে কষ্ট করে ম্যানেজ করে দিল, তাহলে এখন আড্ডা আমি কোথায় পাবো? ঘরে বসে বসে আমি অনেক কান্না করতেছিলাম, তাহলে কি আমি এখন এসে পরীক্ষা দিতে পারবো না? এত কষ্ট করে বছরটা নষ্ট হয়ে যাবে। তখন ও আমাকে টাকা দিল, ওই মেয়েটা আমাকে টাকা দিল। মানে আপনার রুমমেট? হ্যাঁ, ওই মেয়েটা আমাকে 16,000 টাকা দিল। তখন আমি টাকাটা জমা দিয়ে আসার পরে ও আমাকে বলছে, এখন বুঝতে পারছি জীবনে বাঁচতে গেলে টাকার কত দরকার পড়ে। তখন আমরা দুজনে এইরকম করে একটা পর্যায়ে, ওর টাকা আমি কি করে দিব। মানে এটা কি আপনার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পুরুষকে নিয়ে আসতেন আর কি রুমের পরে ভিতরে? উনি আমাকে এইসব বলতে বলতে একদিন আমার মনের ভিতরেও একটা হয়ে গেল। মানে ওনারা কি আপনার সাথে সারা রাত এনজয় করতো? না না, ওনারা আসতো, আসার পরে 1 ঘন্টা মানে এটার জন্য আপনাকে 20 মিনিট করে থাকতো। এরকম কি পরিমাণ টাকা দিত এখানে? তো আপনি আসার পরে 2,000, 3,000, 2,500 মানে এরকম করে আর কি সেট করে টাকা দিত। আচ্ছা আচ্ছা। মানে আপনি প্রতিদিন একজন বা দুইজন কেমন মানে আপনার কেমন লোক আসে? এরকম করে লোক আসে, বাট একদিন হঠাৎ করে আমাদের মহিলা কলেজে সিসি ক্যামেরাতে ধরা পড়ে। তার আগে মানে আমি চলে আসছি, যে মানে বিষয়টা পরে জানাজানি হয় আর কি। হ্যাঁ, আমি ছুটি নিয়ে চলে আসছিলাম, কিন্তু আমার যে রুমমেট সে ওখানে ছিল। পরে ওনারা সহ মানে ম্যাডামেরা আর কি ধরছিল, ধরার পরে বলছে যে এরকম তোমরা কাজ করছো কেন? তখন স্যারেক বলছে যে স্যার দেখেন, আপনারা আমাদের যে পরীক্ষার রিভিশন লেটার দেন তাতে আমাদের 15-16 হাজার টাকা যায়, যা আমাদের মতো মেয়েদের বাবা মার দেওয়া সম্ভব হয় না, যার কারণে বাধ্য হয়ে আপনারা এই কাজ করছেন। হ্যাঁ, তো আমরা এই টাকাটা দিব কোথায় থেকে? আর টাকা ছাড়া তো আপনারা আমাদের পরীক্ষা দিতে দিবেন না, যার জন্য আমরা বাধ্য হয়ে এই কাজটা করছি। তো এই কাজটা ও মানে নিজের ইচ্ছা থেকে করে নাই, ও ফেসবুকে একজনের সাথে পরিচিত হয়েছে। আসলে আমরা গরিব হই বা বড় লোক হই, আমাদের কিন্তু লোভ একটা থেকেই যায়, সেটা যতই বড় লোক হোক তার মনে চায় আর বড় হই। গরিব মানুষের তো বড় লোক হওয়ার মানে ভাবনা থাকলে তার কোনো কথাই নাই। তো সেক্ষেত্রে আমার একটা এলাকারই মানে আমাদের ধুতে গেলে পাড়া প্রতিবেশী আমার একটা চাচাতো ভাই হয়। তো আমি যখন একসাথে দুজনে স্কুলে যাই আসি,
তখন ও আমারে বলে সবসময় যে আয় আমরা দুজনে প্রেম খেলি। তো প্রেম খেলা কি সেটা আমি বুঝি নাই, ছোট। তো সেক্ষেত্রে ও আমার একটা ফোনে ভিডিও ছোট দেখায়। বলতে মানে তখন আমরা বয়স কত? বয়স বলতে আমি তখন ক্লাস ওই আপনি 5-এ পড়ি এরকম। আচ্ছা আচ্ছা তো তখন আমার একটা ভিডিও দেখাচ্ছে, তখন ও ক্লাস 7-এ পড়ে। আচ্ছা। তখন বলতেছে যে এই দেখ, এই ভিডিওটা দেখ, এরকম করে আমরা খেলি। তো আমি বললাম না না না, এগুলো ওই যে ছেলে মানুষের দরে কাপড় খুলে এগুলো করা যাবে না, এগুলো করা ভালো না, এগুলো পাপ। তখন ও দেখে দেখতে যখন ওটা 1 বছর পার যখন 8-এ উঠছে, তখন আমি 6-এ উঠছি, তখন ও আমার বলতেছে যে এখন তো তুই অনেক বড় হয়ে গেছিস, এখন তোর সাথে খেললে কোনো সমস্যা হবে না, প্রেম খুলি চল দুজনে। তা আমি বলছি না, আমি যাব না। তখন ও আমার একটা মানে আগে যে যে স্যামসাং ফোনগুলো ছিল, তো ওই একটা স্যামসাং ফোন আমারে কিনা দিল ও। তো আমি ওই ফোনটা পাই আমি মানে অনেক খুশি হয়ে গেছি, মানে আর কি বলবো, বলার বাহিরে খুব খুশি হয়ে গেছি। তো তখন আমার বলতেছে যে তোর ফোনটা ভালো লাগছে? তো আমি বলছি যে হ্যাঁ ভালো লাগছে। তখন ও আমার বলতেছে যে নে আমরা দুজনে এখন তাহলে এই প্রেম খেলাটা খেলি। তো আমি বলছি যে কিন্তু ওটা তো সব কাপড় চোপড় সব খুলতেছে, কই আমরা ওইভাবে খুলে খেলবো? তখন তো আমি বুঝি নাই যে আসলে আমার মানে শরীরের কি হতে যাচ্ছে আপনার সাথে আর? মানে ও আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে, আচ্ছা আচ্ছা মানে ও আমার নিয়ে এনজয় করতে চাচ্ছে, যেটা আমি বুঝা উঠি নাই। আচ্ছা। তখন ওগো বাড়িতে আমার নিয়ে গেছে। তো ওগো বাড়িতে দেখি কেউ নাই, ওর বাড়িতে ওর মায়েরা সবাই ওর নানি বাড়িতে গেছে। তখন ও আমার রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে তখন আমার বলতেছে কয় আমি যেমনি যেমনি কই তুমি এমনি এমনি করো। তো আমি বলছি যে ঠিক আছে। তো আমি তো এটা বুঝি নাই যে আসলে আমার সাথে কি হতে যাচ্ছে ওই সময়টা, বুঝতে পারছিলাম না। তখন ওর কথা মতো আমি শরীরের ওড়না খুলি, জামা খুলি, সব কিছু শরীর থেকে খুলে ফেলাই। ফেলানোর পরে তখন ও যখন খুলে আমার শরীরে যখন আসছে, মানে যখন টাচ করে তখন ভালো লাগছে, যখন ইনজেস্টেড করতে গেছে তখন আমার মানে খুব খারাপ লাগছে, কষ্ট হয়েছে, আমি অনেক চিৎকার মানে তখন পারছি। তো আপনি ছোট আর কি, তখন আপনার হ্যাঁ খুব কষ্ট হইতেছিল। হ্যাঁ, আমি অনেক চিল্লাচিল্লি করছি, তখন ও আমার মুখের মধ্যে গামছা দিয়ে বাঁধছে, তখন আমি অনেক চিল্লানোর আচ্ছা চেষ্টা আচ্ছা করছি, পারি নাই। তো এরকম করে যখন ও আমার সাথে ইয়ে করলো তখন আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেল। খারাপ হওয়ার পরে তখন ও নিজে নিজে যায় ওর মানে গোসলখানায় চাপ কলেতে যায়, পানি দিয়ে গোসল করায় আমার ফ্রেশ করে ওর বাড়িতে থেকে আমার পাঠ করছে। আচ্ছা। পরে যাওয়ার পরে এরকম করে ও আমার 1 মাস পরে ঠিক আবার তখন আমার ও নিয়ে আসছে ওর বাড়িতে। আমি স্কুল থেকে যখন যাবো তখন আমার জোর করে নিয়ে আসছে যে আজকে যদি আমার সাথে না থাকিস তাহলে আমি ভিডিওগুলা সবার কাছে ছাইড়া দেবো। মানে ও আপনার অগোচর ভিডিও করছে? মানে ভিডিও করে নাই আর কি, মিথ্যা কথা বলে আমাকে ঠেট দিচ্ছে। আচ্ছা। তো আমি তো ভয়ের ঠেলায় আর কি নিজে থেকে তখন আবার ওর কাছে গেছি। যাওয়ার পরে তখন আবার সে একই ওরকম ব্যবহার করলো। এরকম করে অনেক কদিন গেলে আমার মাথার মধ্যে পরে একজনকে আমি বলছি যে আচ্ছা এলো। তারপর আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে। হওয়ার পরেও মানে ও মানে রাগ করে বিয়ে করছে দেখে আমার সাথে আগের মতো শালীর সম্পর্ক মানে এরকম না। তারপরে ঠিকমতো বাড়িতে আসে না, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করে। তো আমি ভাবি যে আসলে হয়তো একদিন ঠিক হয়ে যাবে। যাই হোক, এখন এরকম পর্যায়ের মধ্যে আছি। তো সামান্য একটা মোবাইলের কারণে কিন্তু আমার জীবন লাইফ পুরোটা জীবন সারা জীবন কিন্তু নষ্ট হয়ে গেল। কারণ আমি যদি ওই মোবাইলটা না নিতাম তাহলে এত কিছু হতো না। কারণ মোবাইলটার জন্য হয়তো আমি নিছি, ওর কাছে ঘেসে আসছি, এটা থেকে এই সমস্যাটা দাঁড়াইছে। তাই সবসময় সবাইকে বলতেছি এরকম লোক কেউ করবেন না। যতটুকু যার বাবা মার সামর্থ্য আছে সে ততটুকু নিয়ে থাকার চেষ্টা করবেন। না হলে তো বুঝতেই পারছেন যে আমার জীবনে যা হয়েছে আপনাদের জীবনে হবে না তার কোনো গ্যারান্টিও নাই। তো মোবাইলের আশা করে নিজের শরীর দেহকে দিয়ে এখন দেহ না, আমার সারা জীবনই তার কাছে পড়ে রয়েছে। আদৌ কি আমার সংসার ভালো হবে কি না তাও জানি না, বা টিকবে কি না সেটাও জানি না। তবে আপনারা সবাই দোয়া করেন যাতে আমার সংসার ভালোভাবে টিকে। আমি সবার জন্য দোয়া করি যাতে এরকম ভবিষ্যতে কোনো মেয়ে মোবাইলের নেশায় নিজের শরীর দেহকে না বিসর্জন করে, তাতে তার সারা জীবনটা যেন নষ্ট না হয়। সেই জন্য সবাই সব দিক থেকে সাবধানে থাকবেন আর ভালো থাকবেন।